দেখুন, জামায়াতে ইসলামের বক্তব্যটা নিয়ে আপনি আলোচনাটা শুরু করলেন। আমি মনে করি যে জামায়াতে ইসলাম নেতা, বিরোধী দলীয় নেতা, তিনি সংসদে বিরোধী দলীয় নেতা, তিনি পার্লামেন্টে এই কয়েকদিন যা আলোচনা করেছেন আমরা প্রায় সবাই টেলিভিশনে সংবাদ মাধ্যমে দেখেছে, বাট খুলনার আলোচনাটা আমি ইন ডিটেলস দেখি নাই। মানে এটা নজরের বাইরে থেকে গেছে। তো দেখা যায় যে বাইরে আপনি যেটা বলতেছেন, গড়ে যে উত্তাপ, ওনার যে সুবিধা আছে, মিনিটে 1,76,000 টাকা খরচ হয় পার্লামেন্টে। তো সেই জায়গাতে সরকারি টাকা খরচ করে তিনি কথা বলতে স্বাচ্ছন্দ্য ফিল করছেন না, বাইরে যাচ্ছেন। ঠিক আছে, বাইরেতে গেলেন। তো আমি বাইরে জামাতে ইসলামের বাইরের কয়েকটা আন্দোলন আছে, আপনি দেখবেন 1947-এ বাংলাদেশের এই পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের এবং বাংলাদেশের তিন আমলে তিনটা শব্দ। 56 সাল পর্যন্ত পূর্ব বাংলা, 56 সালের পরে পূর্ব পাকিস্তান এবং 71 সালের পরে বাংলাদেশ। এই এরা 47 সালে যখন আমাদের এই পূর্ব বাংলার জনগণ, কৃষকরা পাকিস্তান চেয়েছে, জামাত সেই সময় পাকিস্তানের সাথে ছিল না, তখন ছিল জামায়াত ইসলামী হিন্দ। 1947-এর পরে জামায়াত ইসলামের ওই মূল হেডকোয়ার্টার হয় গোলাম আজমের বক্তব্য অনুযায়ী। তিনি বলেন যে লাহোর, এবং তিনি 81-82 সালেও, এমনকি 91-92 সালেও তিনি বলেছেন যে জামায়াতের হেডকোয়ার্টার লাহোর, যার জন্য এটার নাম ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ। জামায়াতে মানে জামায়াতটা কার? ইসলামের। ইসলামটা কার? এই ইসলামটা কার? বাংলাদেশের। তো জামায়াতে ইসলাম, এখানে দুইটা দ্বিত্ব প্রত্যয় আছে দেখবেন। তো জামায়াতে ইসলাম বাংলাদেশ, তো সেখানে জামায়াতে ইসলাম বাংলাদেশ 1969-এ ডিএসসি বা 10 দলীয় ঐক্য জোট ছিল বাংলাদেশে আইয়ুব খানের বিরুদ্ধে। আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনে অন্যতম প্রধান শরিক দল এই জামায়াত ইসলামী ছিল, আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ, পিডিপি, এইরকম, তারপর অন্যান্য রাজনৈতিক দলের সাথে। তো সেইখানে মুসলিম লীগ কাউন্সিল। তো এরপর দেখা গেল এই জামায়াতে ইসলামী 1971 সালের 70 সাল পর্যন্ত যে জামায়াতে ইসলামী আন্দোলন করলো আইয়ুব খানের বিরুদ্ধে, তো সেই জামায়াতে ইসলামী 71 সালে ঝাঁপাইয়া পড়লো যে যুদ্ধকালীন সরকারে ডাক্তার মালিক মন্ত্রিসভার যোগ দেওয়ার জন্য। তারা যোগ দিলেন। আমির আব্বাস আলী খান তাদের ভারপ্রাপ্ত আমির, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, আরো 2 জন পরে যে ওইখান থেকে এসে জামাতে যোগ দিয়েছেন। তো আপনি দেখবেন জামাত 1985-এ এবং 86-এ, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা, তো আমাদের সাথে তারা থাকলেন এবং শেখ হাসিনা বললেন যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে এরা হবে জাতীয় বেঈমান। জামায়াত ইসলাম এটার প্রতিদ্বন্দ্বী করলো। জামায়াত আওয়ামী লীগের সাথে সফরে চলে গেল নির্বাচনে। তো যাই আমি আপনাকে বলছি যে জামায়াত ইসলামী তারপরে 93-94 এই সময়টাতে আওয়ামী লীগের সাথে আন্দোলন করলো, আওয়ামী লীগের সাথে রিজাইন করে ফেললো সেপ্টেম্বর 1984-এ, 1.5 বছর আগে পার্লামেন্ট শেষ হওয়ার। তারপরে আওয়ামী লীগের সাথে এলাই করে নির্বাচন করলো, মানে 300 সিটে নির্বাচন করলেন, সিট পেলেন 3টা, ভূতোদয় হলো। আবার 98 থেকে বিএনপির সাথে এসে 4 দলীয় জোট করলেন। 4 দলীয় জোটে গভর্নমেন্টে ছিলেন প্রায় 20 সাল পর্যন্ত, মানে 20-22 বছর। তো এখন ধরুন আমি আপনাকে বলছি জামায়াতে ইসলামের যে নেতাদের সব কথাই এটা আমলে নেওয়ার প্রয়োজন নেই, কারণ তিনি তার বিকাশের জন্য যে দিকে যাওয়া দরকার সেদিকে যাবেন, সেটা আওয়ামী লীগ হোক অথবা বিএনপি হোক অথবা জাতীয় পার্টি হোক। এই জন্য আমি মনে করি না যে জামায়াতে ইসলামের যে নেতা শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, তিনি যা বলছেন এটা অন্তর থেকে বলেছেন না এমনি বলার জন্য বলেছেন, এটা আরো এটার জন্য কমেন্ট করাটা আর্লি। আমি একটা স্টোরিটা বললাম, হিস্ট্রিটা বললাম যে জামাত কিভাবে মুভ করে।
ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই, সেই সঙ্গে এটাও জানতে চাই, এই যে অভিযোগটা যে জামাত আসলে সবসময় তিনি বলেছেন যে জামাতের বিকাশের জন্য, আমি এটাকে খুব একটা দোষের কিছু দেখি না, রাজনৈতিক দল যদি তার বিকাশের জন্য কৌশলগত জায়গায় নেয় সেটা, কিন্তু আরেকটা অভিযোগ আছে জামাত সবসময় প্রো পাওয়ার, সে সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে চায় বলে তার অবস্থান অনেক সময় পরিবর্তিত হয়েছে। আর তার আগে শুরু করতে চাই ওই জায়গায় যে এই যে অনিবার্য বিপ্লবের কথা জামায়াতে আমির বলেন, আপনি কি আসলে এই বিপ্লবের কোনো অনিবার্যতা দেখেন? মানে একটা নির্বাচিত সরকারের মাত্র 3 মাস গেল বা তার একটু বেশি, হঠাৎ একটা বয়ান দেখতেছি, বয়ানটা দেখতেছি বেশ কয়েকদিন ধরে, মানে আমি হজ থেকে আসার পরে হঠাৎ করে দেখতেছি এই বয়ান। সেই বয়ানটা কি জামাত এবং বিএনপিকে মুখোমুখি করে দেওয়া। আমি এই বয়ানের মধ্যে পা দিব না, আমার ভাই যা যা বলছে তার উত্তর দিব না, আমি উত্তর দিব না এই কারণে বলছি, আমি মুখোমুখি করে দেই নাই, শেষ করে দিই। আমার ভাই অনেক কথা বলছে তার পারসেপশন থেকে মুখোমুখি না করে, কিন্তু এজন্য তাকে ধন্যবাদ দিলাম। আপনি বলছেন একটা যে সে পাওয়ারের সাথে থাকতে চায় কিনা, দেখেন 96 সালে কি সে পাওয়ারের সাথে ছিল? সে 91 সালে বিএনপিকে সমর্থন না দিয়ে আওয়ামী লীগের সমর্থন দিলে তো আওয়ামী লীগ ক্ষমতায় যেত। সো এইগুলো জিনিস অবান্তর। আপনি যেটা বলছেন টপিকসটা আজকে হচ্ছে উত্তাপ ঘরে বাইরে। আমার কাছে উত্তাপ ঘরে বাইরে হচ্ছে আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে এখন টানাটানি শুরু হয়েছে। যে আমার সেই প্রসঙ্গ আছে। প্রথম জিনিস হচ্ছে যখনই আমরা দেখছি বেগম খালেদা জিয়াউর রহমান যখনই দেশের বাইরে যেতে চেয়েছিল, আপনারা খেয়াল করে জানবেন যে আনার কথায় 71 সাল একটা পরাধীনতা শুরু, এবং প্রথম স্বাধীনতা হচ্ছে 7ই নভেম্বর 1975। আবার পরিষ্কার করে বলতেছি, বাংলাদেশের প্রথম স্বাধীনতা হচ্ছে 7ই নভেম্বর 1975। এই 7ই নভেম্বর 1975 মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার উদারতায় তার জীবন দিয়ে প্রমাণ করতে হয়েছে আওয়ামী লীগ এবং মুজিববাদকে কোনোদিন এদেশে রাজনীতি করতে দেওয়া ঠিক হয়নি। আবার বলে দিচ্ছি, ওনার উদারতা, উনি যখন আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে দিলেন, বললেন ঠিক আছে বহুদলীয় গণতন্ত্র সবাই পড়ে, যেমন আজকে দেখবেন যে প্রায় সময় অনেকেই কি বলতে চাচ্ছে যে আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে লাল কার্ড দেখালাই হতো, এটাও কিন্তু একটা বয়ান। এই বয়ানটা সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটা একসেপ্ট করে নিলেন, এবং খালি একসেপ্ট করলেন না, আরো বলে দিচ্ছি 1975 সালের 15 আগস্টের পর থেকে এই কাদেরিয়া বাহিনী যাকে বলেন, তাকে আর্মস অ্যামুনিশন দিয়ে এই বই পড়েন, মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইতে দেখেন যে কিভাবে আর্মস খালি না, রকেট লঞ্চার থেকে শুরু করে সবকিছু ইন্ডিয়া দিলেন 75 সালের 15 আগস্টের পর। তাকে এই কাদের সিদ্দিকী এবং তার বাহিনীকে কার সাথে যুদ্ধ করার জন্য? বাংলাদেশের আর্মির সাথে যুদ্ধ করার জন্য। এবং সেই যুদ্ধ পুরা সিলেট অঞ্চলে, ময়মনসিংহে তখন ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান, পরে মেজর জেনারেল মাহমুদুল হাসান হয়েছেন, মাহমুদুল হাসান সাহেব তার স্টেটমেন্টে পর্যন্ত দিচ্ছে যে কি কি আর্মস অ্যামুনিশন পাওয়া গেছে, তারা কি করছে, বাংক পর্যন্ত খুলছে। আপনি বলেন তো একটা স্বাধীন দেশে, একটা স্বাধীন দেশ তো বাংলাদেশ তখন, যদি আপনাদের কথা মতো হয়, আমি তো বলছি পরাধীনতা শুরু 16 ডিসেম্বর থেকে ভারতের আমরা পরাধীনতায় চলে গেছি। এই ভারত কিভাবে 75 সালে 15 আগস্ট একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে, তাই একটাকে উগ্রবাদী একটা সংগঠন তৈরি করার জন্য এই কাদের সিদ্দিকীর হাতে আর্মস অ্যামিউনিশন তুলে দিল, এবং কাদের পক্ষে সেটা তুলে দিল যাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি করলেন দেখেন, এদের কাউকে ফাঁসি দেননি, কিন্তু তাদেরকে মাফ করে দিলেন যে না, দেশটা এক হোক, রিকনসিলিয়েশন। এই রিকনসিলিয়েশন সেদিন 7ই নভেম্বর যদি 72-এর সংবিধান, ইন্ডিয়ার লিখিত সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হতো, আজকে আমাকে শুনতে হতো না আমার রংপুর বিভাগকে কি করে না হয় কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, আজকে আমার শুনতে হতো না আকাশ বাতাস দুদিকের এক। শোনেন আরো একটা জিনিস বলি, কেন আমি বলি দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে 36 জুলাই বা 5ই আগস্ট, আমাদের সামনে আর একটা বিপ্লব আসছে গত এত বছর পর, 7ই নভেম্বরের পরে এই একটা সময় আসছে। এবার আমরা সে ব্যর্থ হইলাম ওই সংবিধান ছুঁড়ে ফেলতে, কিন্তু এবারে বিপ্লবটা এখনো কন্টিনিউ। উনি যেটা বললেন একটা কি জামাতের অনিবার্য বিপ্লব মানেটা কি? আপনি বলেন তো, আপনি নাম দিচ্ছেন 7 সিস্টার না, 7 7টা, আমি বলি 7 ব্রাদার। এই 7টা দেশ তো স্বাধীন সার্বভৌম দেশ। সেই স্বাধীন সার্বভৌম দেশকে আপনি রাষ্ট্র না, আপনি জোর করে দখল করে নিয়েছেন, মিজোরাম থেকে নাগাল্যান্ড থেকে শুরু করে। আমরা তো কখনো বলি না মিজোরাম নাগাল্যান্ড আমাদের সাথে আসুক, আমরা কি বলি স্পষ্ট, তারা স্বাধীন, মিজোরাম নাগাল্যান্ড এরা স্বাধীন, তাদের স্বাধীনতা তারা যদি পায়, ফেরত পায়, আমরা স্বাগত জানাবো।
কিন্তু আমরা তো বলেন যে বাংলাদেশের সাথে তাদেরকে অ্যাড করে নিব। আপনি লুজিয়ানার মতো আমার রংপুরে আপনি আবার দামাদামি শুরু করে দিয়েছেন। তার মানে কি মুক্তিযুদ্ধের সময় 72 সালে সব নিয়ে গেছেন, তো এখন সব তো নিয়ে শেষ করে দিচ্ছেন, এবং গত 1 লক্ষ কোটি টাকা খালি এস আলমের মাধ্যমে পাচার করছেন, আর বাংলাদেশে দিচ্ছে 98,000 কোটি টাকা এক্সিম ব্যাংকের মধ্যে দিয়ে। ভারতের যে খায়েশ আমাদেরকে করদ্রাষ্ট্র করে পরিচালিত করার, এবং 17 বছরে করছে, সেটা সে মেনে নিতে পারছে না। সেজন্য পুশিন ডেলি করতে চাচ্ছে। আপনি বর্ডারকে অস্থির করে রাখছেন। কালকে সনাতনী একটা জিনিস দেখেন, সনাতনী জি ব্যারিস্টার শাহরিয়ার, আমি কিন্তু ওই জায়গাতে ফিরবো বলেই আপনাকে প্রশ্ন বলেছিলাম। আমরা এই অনিবার্য বিপ্লবটা কার বিরুদ্ধে? এটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত প্রকাশ্যে আমার সাথে যুদ্ধ করতেছে, তাহলে অনিবার্য বিপ্লবটা কার সাথে? এই বিপ্লবে জামাতে ইসলাম, বিএনপি, যত মুসলমান আছে, আপামর মুসলমান যারা আছেন এই দেশে, সমস্ত মুসলমানকে এক হতে হবে। যখন সনাতনীর নাম দিয়ে আপনি প্রদেশ চাচ্ছেন, যান না ভারতে যা বলেন না মুসলমানদের আলাদা প্রদেশ চান। সনাতনীদের কেউ তো আসলে বাংলাদেশে বিশ্বাস করতে পারেন, তারাও তো এটার না সনাতনীরা বাংলাদেশ বিশ্বাস করে আমাকে একটা দেখান তো গত 2 বছর কোথাও সনাতনীরা কোথাও নির্যাতিত হয়েছে? আপনি এটা বলেন যে আপনি যদি বলেন যে কোনো কথাতেই নিয়ে আসেন যে সনাতনী প্রতিদিন কত আমার মুসলমান ভাইরা মারা যাচ্ছে, বিভিন্ন জায়গায় কি হচ্ছে, মাদ্রাসায় বলাৎকার হচ্ছে বলতেছেন না ভাইও তো এক জায়গায় দেয়। কেউ ওখানে কি হিন্দুরা আছেন? হিন্দুরা যে ফ্যাসিলিটি বাংলাদেশে পায়, সেই ফ্যাসিলিটি যাক না ও পারে, পায় কিনা? এখনো পশ্চিমবঙ্গে যায় কি শুনতে হয়, বাংলাদেশে বাংলা ভালো করে বাংলা বললে, শুদ্ধ বাংলা বললেই তাই তোরা বাংলাদেশি। আপনি আজকে বাংলাদেশির নাম বলে ভোট দিতে দেননি, খোদ তারা কি বাংলাদেশি লোক? বাংলাদেশে আপনি দেখেন মাথা পিছু যে দেশের ভাই 50% লোকের টয়লেটের ব্যবস্থা নাই, সেই দেশে কি জন্য বাংলাদেশিরা যাবে? জি, আমার মনে হয় যে আমরা আর একটু ফিরবো। আমি মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে জানতে চাই, এই যে যেহেতু আমাদের ঘরের উত্তাপ নিয়ে আলোচনার কথা ছিল, প্রাসঙ্গিকভাবেই বাইরের উত্তাপও চলে এলো। আমরা নিশ্চয়ই প্রতিবেশী কোনো দেশ, আজকে যদিও জামাত আমির মানে বলেছেন, যেহেতু বিরোধী দল হিসেবে তারা আছেন, তাদের স্টেটমেন্ট আপনাকে বলি। তিনি খুলনা সমাবেশে বলেছেন যে আমরা চাই না প্রতিবেশী কারো ঘুম হারাম হোক, কিন্তু যদি তারা আমাদের উপরে আধিপত্যবাদ বজায় রাখতে চায় তাহলে বাংলাদেশের মানুষ ছেড়ে কথা বলবে না। এই যে পুশিন সহ বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কটা কোথায় যেন স্টেবল হচ্ছে না, এবং তারা বলেছিল যে একটা নির্বাচিত সরকার এলে তারা সম্পর্ককে পুনর্গঠন করার চেষ্টা চালাবেন। এরপর আমরা দেখলাম প্রধানমন্ত্রী উপদেষ্টাকে ফেরত পাঠানো হলো, যদিও সেখানে কিন্তু ডিপ্লোম্যাটিক জটিলতা ছিল। আপনিও কি আসলে মনে করেন যে মানে এই সরকারের সঙ্গে সম্পর্কটা অত গভীর না দেখে তারা এই দূরত্বটা ইচ্ছা করে মানে বজায় রাখে বা জিয়ে রাখে? না, আমি আপনাকে বলি যে বিষয়টা এখানে ডিলটা করার প্রশ্নে জিয়াউর রহমানকে অনুসরণ করা যেতে পারে। প্রেসিডেন্ট জিয়া, জাস্ট প্রেসিডেন্ট জিয়া যেভাবে ইন্ডিয়াকে ডিল করেছেন, ঠিক এই রকম চোখে চোখ রেখে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে তোমার আমার সম্পর্ক, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে আমাদের প্রতিবেশী, দুই প্রতিবেশীর আত্মমর্যাদাশীল প্রতিবেশীর সম্পর্ক। এইটা ইন্ডিয়া কারণ 17 বছর যেভাবে ইন্ডিয়া ডিল করেছে, তার একটা প্রদেশের মতো ডিল করেছে, এই কারণে তার অভ্যাসটা খারাপ হয়েছে। এই অভ্যাসটাকে মনে করিয়ে দিতে হবে যে আমি তোমার প্রদেশ না, আমি একটা আত্মমর্যাদাশীল স্বাধীন রাষ্ট্র। আসুন অন্য একটা বলি যে আপনি ইন্ডিয়ার যে গঠন, ইন্ডিয়া বলছে 1947-এ আমি হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ সবাই নিয়ে হচ্ছে আমার রাষ্ট্রটার নাম হচ্ছে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, ইন্ডিয়া বলছে। আর পাকিস্তান বলছে এটা মুসলমানদের বাসভূমি। তাইলে কথাটা হলো যে এই অঞ্চলে যারা ছিল এরা সাম্প্রদায়িকতার বেসিসে ছিল 1947-এ, ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। তো আমার কথাটা হচ্ছে যে এইখানে যারা আজকে হিন্দু যারা আছেন, এরা ওই 1947 এদের পূর্বপুরুষরা ছিলেন এইটাকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র জেনেছিলেন। এখন 1947-এ ওয়েস্ট পাকিস্তানের সাথে 25শে মার্চে চাপিয়ে দেওয়া যুদ্ধ করার কারণে বাংলাদেশ হয়েছে। এই যুদ্ধটা আমাদের উপর, পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানিরা চাপিয়ে দিয়েছিলেন একটা গণহত্যার মাধ্যমে। তো এবং সেইখানে ইন্ডিয়া আমাদের পক্ষে সহযোগিতা করেছে, এটা আমি মানব। তো আমাদের যে
মেজর জিয়া এবং অন্যান্য যারা ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, এরা 1965-এ ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার অভিজ্ঞতা তার আছে, এবং 71 সালে আবার এদের সাথে মিশে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তো এখন আমার কথাটা হচ্ছে যে আজকে বাংলাদেশ 71 সালের পরে আমরা বলি একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, এবং আমরা আমাদের অন্যান্য ধর্মের যে লোকজন আছে তাদেরকে আমাদের সমমর্যাদা দান করি, কিন্তু 1971-এর আগে সমমর্যাদা দান করার কথা ছিল না পাকিস্তান রাষ্ট্র গঠনের ক্ষেত্রে। তো এখন আমরা যারা অসাম্প্রদায়িক রাজনীতিটা করি, আমরা সবাইকে বলি যে তুমি আমাদের সমান অধিকার পাবা। এমনকি তারেক রহমান ইনক্লুসিভ পলিটিক্সের প্রশ্নে, ইনক্লুসিভ ইলেকশনের প্রশ্নে, সব কিছুর প্রশ্নে উনি বলেছেন এই 2023-24 এসে যে আমাদের রাষ্ট্রে আমরা এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা সরকার চাই যে রাষ্ট্র এবং সরকারে বিশ্বাসী অবিশ্বাসী একসাথে সমান মর্যাদা পাবে। রেইনবো নেশন, আমি রেইনবো বলি না, উনি যাই এইটুকুনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ এবং রাষ্ট্র এবং সরকার। আপনি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র সমাজ প্রশ্নে বেগম খালেদা জিয়া 2016 সালে বলেছেন যে আমরা এইরকম অন্তর্ভুক্তিমূলক সমাজ রাষ্ট্র চাই। 2016 সাল থেকে এটা বিকশিত হয়ে 2023-24 পর্যন্ত এইভাবে আসছে। তো আজকে এখানে উস্কিয়ে দেওয়া হচ্ছে যে কিছু যারা আজকে বললাম যে মহিলা স্টেটমেন্টটা করেছেন যে আমরা সনাতনীদের জন্য আলাদা প্রয়োজনে আলাদা প্রদেশ চাই। আপনার পূর্বপুরুষরা আলাদা প্রদেশ বা সনাতনীদের রাষ্ট্র, এই রাষ্ট্রে জায়গা আছে এটা জেনে তারা দেখেছেন এটা একটা সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান। আমি তাকে মনে করিয়ে দেব। তো যার জন্য আমি আপনাকে বলছি যে জামাতের আমির যে কথাটা বলেছেন যে জামাতের আমিরকে টোটাল পরিবেশ পরিস্থিতি মাথায় রেখে ওনাকে আলোচনা করতে বলবো যে বাংলাদেশ এমনি যথেষ্ট সংকটের মধ্যে আছে, এবং সেটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। তো এই সময়ে আপনার আচরণটা কি হবে গভর্নমেন্টের সাথে, এবং গভর্নমেন্টের সাথে আপনি যদি বলেন যে কোনো সরকার প্রতিষ্ঠার জন্য নয়, আমরা জানি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে যদি সরকার ফেল করে তাইলে ওইখানে রানী বা রাজা যারা মাইনরিটিকে ওই বলেন যে তুমি গভর্নমেন্ট ফর্ম করো। তো আপনি অতি অবশ্যই গভর্নমেন্টের ছায়া গভর্নমেন্ট, আপনি অবশ্যই গভর্নমেন্টের পার্ট সঙ্গে যারা অপোজিশন আছেন। তো এইটা হয়তো উনি ডাক্তার মানুষ, আমাদের শাহরিয়ার ভাইয়ের মতো এত সরকার এবং রাষ্ট্র নিয়ে এত আলোচনা করার হয়তো সুযোগ নাই মেডিকেলে পড়ার সময়। তো ইচ্ছা করলে ওনার দলে যারা ব্যারিস্টার আছেন, আইনজীবী আছেন, শিশির মনির আছেন, ব্যারিস্টার শাহরিয়ার আছেন, আর কাউকে আমি ব্যারিস্টার পাই নাই। তো এদের সাথে যদি আলাপ করে তাইলে নিজের গুরুত্বটা উনি বুঝতে পারবেন, ওনার যথেষ্ট গুরুত্ব আছে। আরেকটা ছোট ভুল সংশোধন করে দিই, 1991 সালে বিএনপির আসন পেয়েছিল 140 এবং আওয়ামী লীগ আসন পেয়েছিল 88। আওয়ামী লীগকে যদি জামায়াতে ইসলাম সমর্থন দিত আর তাহলে হতো 116 সিট, আর এখানে জাতীয় পার্টি পেয়েছিল 35। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে সমর্থন দিলে আওয়ামী লীগ পাওয়ারে আসতো না। ওই সময় জাতীয় পার্টিকে সমর্থন নিয়ে তারপর জামাতের কাছে আসছিল ভাই, 88 হওয়ার পরে তারা আসছিল। আমরা ওই ডিবেটের চেয়ে আমরা যে আলোচনা আমি সমর্থন দিতে আমাদেরকে নিঃস্বার্থ, তো জামাত কিন্তু আমি আপনাকে কিছু নিয়ে যাই যে জামাত আওয়ামী লীগকে একা সমর্থন দিলে এবং সেইখানে রাশেদ খান মেনন বাম তারা আবার যদি জামাত গেলে তারা আবার আওয়ামী লীগকে সমর্থন দিত না, জাসদ কমিউনিস্ট পার্টি এরা। তো সেই ক্ষেত্রে জামাত ওই সম্ভাবনা শূন্য ছিল, ওই সম্ভাবনা শূন্য ছিল, আমি আপনাকে বলছি। তো এই জন্য আপনাকে বলছি যে জামাত যে নিঃশর্ত সমর্থন দিয়েছে তা না, জামাত 2 বা 3টি মহিলা আসন জামাতের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল 91 সালে। যে জায়গায় আমি আপনাকে থামিয়েছিলাম ওই আলোচনাটা শেষ করতে চাই। আপনি বলছিলেন যে যখনই আমরা দেখেছি যে শহীদ জিয়া এবং বেগম জিয়া তারা বিদেশ সফরে যান বা যেতেন,
তখনই এক ধরনের। আপনি কি প্রধানমন্ত্রী বিদেশ সফরের সঙ্গে এই Yes, চলমান yes, কোনো আমি এটাই সম্পৃক্ততা আছে? ভাবছিলাম আমার ঠাকুর ভাই এটা নিয়ে কথা বলুন। প্রথম কথা হলো, আমরা যখন সারা দেশের মানুষ, প্রথম একটা জিনিস বোঝেন, আপনি দুইটা জিনিস নিয়ে আসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আপনি ভাই যেটা বললেন, আপনাকে একটা জিনিস দেখাই খালি, সেটা হলো যে পলাশবাড়ি থেকে আপনারা চলে যান। পলাশবাড়িটা কোথায়? এই কথাটা বললো এই লোক, একটা সবজি বিক্রেতা থেকে আজকে কোটি কোটি টাকা কামাই করে, কোটি কোটি টাকা কামাই করে সে রাম মন্দির নির্মাণ করলেন। এই দেখেন শুভেন্দুর সাথে তার ছবি, জি, শুভেন্দুর সাথে তার ছবি। আচ্ছা, এই ছেলেটার এই কথা বলার আস্পর্ধা 91% মুসলমানের দেশে হয় কিভাবে? এবং আমরা সবাই মিলে কেন এদের তো নাগরিকত্ব বাতিল করে দেওয়া উচিত। দে ডোন্ট ওন দিস কান্ট্রি। আপনি যে মেয়েটার কথা বললো, মেয়েটার কথাটা শোনেন, মেয়েটার কথাটা বলতেছে কি, প্রথম কথাটা বলতেছে হাদি জঙ্গি। আপনি একটা জিনিস দেখেন, শেখ হাসিনা ফিরে আসবে, আপনি যদি তার কথাগুলো শোনেন, কোনো সুস্থ মানুষের তারা চায় কি? তারা এখানে দেখাতে চায় যে আমরা ভালো নাই। একটা কি দেখাতে, বাংলাদেশে কিন্তু কোনোদিন সাম্প্রদায়িক কোনো কিছু নাই, প্রতিদিন ইন্ডিয়াতে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, মুসলমানদেরকে মেরে ফেলতেছে। ব্যারিস্টার সাহেব, এই জায়গায় আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, তখনও করতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন যে বাংলাদেশের সকল বিএনপি, জামাত এবং যারা মুসলমানরা আছেন তারা আসলে এটাকে প্রতিরোধ করবেন। হিন্দুরা কেন প্রতিরোধ করবেন না কোনো আগ্রাসনের বিরুদ্ধে? মানে আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে বাংলাদেশের সমস্ত সনাতন সম্প্রদায়ের যারা, তারা সবাই আসলে ভারতপন্থী? আচ্ছা, এই কোশ্চিনটার উত্তরটা এইভাবে দিই, আমি বলবো না, এই কোশ্চিনটার উত্তর এই মেয়েটাই দিচ্ছে। তিনি কি আসলে পুরো সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন? কথা হচ্ছে যে ওখানে লেখা আছে কি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আমি মুসলমান কি অন্যায় করলাম রে ভাই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আপনি তো আমাকে মুসলমানকে আলাদা বিপক্ষ বানায় ফেলে দিচ্ছেন। আমি তো তোমাকে গলায় তলায় ধরতে চাই। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রানা দাশগুপ্ত, এ হচ্ছে ভারতের রয়্যাল এজেন্ট। এবং এই মেয়েটাকে আপনি দেখবেন, আমি আপনাকে সুপ্রিম কোর্টে দেখছি, মানে এইভাবে বলা উচিত, উনি কোনো উকিলের জাতপাতের মধ্যে পড়ে না, ওনার গায়ে শোনা এত গাদা গাদা শোনা আসে কোত্থেকে? না না না, কথাটা বুঝতে না, এখানে কথা আছে। শি ইজ পেইড টু সে দ্যাট। কে পে করে এদেরকে? ইন্ডিয়া ছাড়া এদেরকে পে করে কে? আজকে 100টাই সকালবেলায় দেখলাম আমি প্রেস ক্লাবে যাওয়ার সময়, 100 জন লোক হবে না, সুন্দর মতো এই হাইকোর্টের সামনে ওই গোল চত্বরে নিয়ে সে 71 সালে যে পতাকা, সে পতাকা নিয়ে তারা নড়াচ্ছে। আমার জাতীয় পতাকা এটা একটা এখন, তাহলে তারা চায়টা কি? আপনাকে দেখালাম, আমরা যত টকশো করি সমস্ত জায়গায় আজকে ইস্যুটা কি হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, চীনের সাথে সামরিক চুক্তি হতে হবে, আমাদের পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হতে হবে, আমাদের সাথে যে ভাই বললেন ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে। হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন মানুষের অন্তরে ছিল? কারণ তিনি তো চোখে চোখ রেখে কথা বলতে গেছেন, এবং তার জন্য ইন্ডিয়া তাকে মেরে ফেলে দিচ্ছেন, এবং সে বিচার আজ পর্যন্ত হয়নি। এবং আমি আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই আমাদের আদালতকে, আমাদের মাননীয় বিচারপতিদেরকে সম্মানের সহিত বলতেছি, আপনারা জামিন দিচ্ছেন, বের হয়ে এসে হাদিকে খুন করতেছে। আপনারা জামিন দিচ্ছেন, আইবিরা বের হয়ে এসে তারা এদেশে গণ অভ্যুত্থান করতে চাচ্ছে। আপনারা যাদেরকে জামিন দিচ্ছেন তারা এসে বলতেছে 5ই আগস্ট হবে পুলিশ হত্যা দিবস। আপনারা যাদেরকে জামিন দিচ্ছেন তারা এসে কি বলতেছে, হাদি জঙ্গি। আপনারা যাদেরকে জামিন দিচ্ছেন তারা বলতেছেন যে আমরা এই সনাতনী সম্প্রদায়ের জন্য আলাদা প্রদেশ চাই। আপনারা এই জামিন দিবেন এই লোকগুলোকে যারা দেশদ্রোহী? আপনারা কি জামিন যেভাবে দিচ্ছেন দেশে অস্থিরতা তৈরি করতে? আমরা যারা আমরা প্রথম কথা কি, বাংলাদেশ সামান্য? প্রথমে একটা জিনিস মনে রাখেন, মাননীয় প্রধানমন্ত্রী ইংল্যান্ড থেকে কি বলছিলেন, টেক ব্যাক বাংলাদেশ। এবং এই যে 18 বছরের যে, মানে 17 বছর বলবো না, এই যে 55 বছরের ভারতের বাংলাদেশকে একটা প্রদেশ হিসাবে ইউজ করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি থেকে কাঁটাতারের বেলাতে আমাদের লাশ ঝুলিয়ে রাখার তার যে চেষ্টা, আজকে সেই চেষ্টা নগ্ন হস্তক্ষেপ কোন জায়গা পর্যন্ত চলে গেছে। আজকে আমি ঠাকুর ভাই তো তিনি অধ্যাপক, তেনা অনেক জ্ঞান। বাংলাদেশের কোন সনাতনী রামের পূজা করে বলেন তো? ছোটবেলা থেকে দেখে আসলাম লক্ষ্মী পূজা, তারপরে দেখে আসলাম দুর্গা পূজা, সরস্বতী পূজা, তারপরে দেখে আসলাম সরস্বতী পূজা বিদ্যার, আর দেখে আসলাম কালী পূজা। রামের পূজাটা আসলো কোত্থেকে? কোথাও আসেনি। আপনি হঠাৎ রাম আপনার, তারপর বলি যে আপনার এত দরকার আছে, আসেন এই যে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে তো আপনার একটা মন্দির আছে, আপনি এখানে একটা রামের ইয়া করেন। আপনি পলাশবাড়ি ওই ন্যারো জায়গাটায়, যেখানে ইন্ডিয়া বলতেছে উই ওয়ান্ট টু এক্সপান্ড, কি এক্সপান্ড করতে চাই? আমাদের সেই চিকেন নেক,
122 মাইল এক্সপান্ড করতে দেয়, 122 মাইল যদি আপনি স্কেলে ধরেন তাহলে পলাশবাড়ি পর্যন্ত আসে। ঠিক সেই পলাশবাড়িতে এতগুলো মূর্তি করার দরকার কি? এবং একটা স্বাধীন দেশের নাগরিক, আপনি একটা জিনিস বলেন, আপনি কি বলতে পারেন কালকে যে ঢাকা থেকে সমস্ত হিন্দুরা চলে যাও? ক্যান উই সে দ্যাট? বাংলাদেশের এই ইতিহাসে 55 বছরে জামাত বলেন যাই বলেন, কেউ কি বলছে যে তুমি আমার এই এলাকা থেকে চলে যাও? হিন্দু মুসলমান আমরা একসাথে বসবাস করছি, তারা তো কি করতে চায়? আপনি আর একটা দিন দেখেন, যে এই ভদ্রমহিলার কথা, এই ভদ্রমহিলার কথা প্রত্যাখ্যান করে, এই ভদ্রমহিলার কথা প্রত্যাখ্যান করে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোন স্টেটমেন্ট দিছে? বরং তারা ইন্ডোর্স করছে। তাহলে আপনি কিভাবে বলেন যে সনাতনী মানে কি? সনাতনীর ছায়ায় আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের ছায়া মানে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। জি, মুশাররহমান ঠাকুর, যেখানে আমরা শেষ করেছিলাম বিরতির আগে, এবং ওই প্রসঙ্গে আরেকটু কথা বলতে চাই যে গতকাল এই রাম মন্দির ইস্যুতে একটি কর্মসূচিতে সনাতনী সমাজের পক্ষ থেকে একটি বক্তব্য যে ভদ্রমহিলার, সেটি অনেক বেশি এখনকার সময় যেটা বলা হয় ভাইরাল, কিংবা এটি অনেক বিতর্কেরও জন্ম দিয়েছে, একটি আলাদা প্রদেশ অন্য কিছু। কিন্তু যে ভাষায় তিনি কথা বলেছেন, যে কথাগুলো বলেছেন, সেটি আসলে স্পষ্টতই রাষ্ট্রের বিরুদ্ধে যায়। সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন, যে এমন একটা ইস্যুতে এমন বক্তব্য দেওয়ার পর আমরা যদি আমাদের প্রতিবেশী দেশের কথাও ধরি, সেখানে যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ এমন বক্তব্য দিতেন, তাহলে আসলে তার কি কি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হতো, কিংবা এর বাইরেও কি কি সমস্যা তিনি ফেস করতেন, তা আমরা সহজে অনুমান করতে পারি। কিন্তু এখন পর্যন্ত এই ভদ্রমহিলার বিরুদ্ধে এমন বক্তব্যের পরেও কোনো ব্যবস্থা না নেয়া, কিংবা কোনো ধরনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়া, এটা কি আসলে এক ধরনের যে উস্কানি না দেয়া যাচ্ছে, যা বলেছে পরিস্থিতি শান্ত থাকবে, এটা তাহলে কি আর আইনের শাসনটি থাকলো, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে কেউ পার পেয়ে যেতে পারে? আমি আপনাকে বলেছি, ধরুন এখানে ইসকন, বেসিক্যালি ইসকনের কোনো অস্তিত্ব আছে? ইসকনকে নিয়ে যে লঙ্কা কাণ্ডটি চট্টগ্রামে ঘটলো, আমি আপনাকে বলি, বাংলাদেশে আমরা ছোটবেলার প্রথম যে পূজার সাথে পরিচিত হই, সেই পূজাটা স্কুলে, হাই স্কুলে, ক্লাস 6-এ হাই স্কুলে আমরা দেখলাম একটা সরস্বতী পূজা হয়। তারপরে একটু বড় হওয়ার পরে দেখলাম আমার হবিগঞ্জের বানিয়াচক বেশ হিন্দু দূষিত এলাকা। এরপরে আমরা দেখলাম যে বর্ষাকালে আশ্বিনের মাসের দিকে সেইখানে দুর্গার প্রতিমা নিয়ে যায় নৌকা দিয়ে, দ্বিতীয় পূজা। থার্ড, আর একটু বড় হওয়ার পরে শুনলাম এটা একান্তই অগোচরে বাঙালির নজরে আসে না, সেটার নাম হচ্ছে লক্ষ্মী পূজা। এই আর ঘরোয়াভাবে হয়, অনেকটাই ঘরোয়াভাবে, একটা হ্যাঁ, অনেক ঘরোয়াভাবে, আর একটা কালী পূজা। হ্যাঁ, এটাও আমি এইভাবে দেখি নাই। তো সরস্বতী পূজা এবং দুর্গা পূজা, এই দুইটা পূজার এখানে আছে, কিন্তু রাম এইরকম কোনো, আমি রামের পূজা, রাম মন্দির, এইসব, কিন্তু কালী মন্দির আছে গ্রামে গ্রামে, গ্রামে দেখবেন কালী মন্দির আছে, দুর্গার কোনো মন্দির নাই, মণ্ডপে মণ্ডপ বানানো হয়। এবং তো সেই ক্ষেত্রে এইখানে এটা একটি নতুন উস্কানির একটা বিষয়। তো রাষ্ট্র যখন অ্যাকশন নেয়, রাষ্ট্র দুটাই দেখে এটার ক্রিয়া কি, প্রতিক্রিয়া কি। এখানে কেউ কেউ এটাকে রামের নামে এখানে, এবং রাম বেসিক্যালি পশ্চিম বাংলায় তো রামের কোনো অস্তিত্ব নেই, পশ্চিম বাংলায় রামের কোনো অস্তিত্ব নেই, এটা দক্ষিণ ভারতের দিকে অনেকটা রাম। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে এইটা বাংলাদেশের গভর্নমেন্টের ইন্টারনালি আমি মনে করি যে তার যে ইয়ে আছে, কি বলে, ইন্টেলিজেন্স আছে, তারা অবশ্যই নজরে রাখবেন এটার দূরবর্তী প্রতিক্রিয়া কি, নিকটবর্তী প্রতিক্রিয়া কি, এটা নজরে রাখবেন। আর আমি মনে করি এই টাইপের তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর কোথাকার একটা আইনজীবী, এটা ক্যামেরা পাগল ভদ্রমহিলা, এটাকে নিয়ে এত নজর দেওয়ার কিছু নাই। আমি মনে করি যে এইটুকুনি গভর্নমেন্ট, এবং আমি মনে করি গভর্নমেন্ট সতর্ক থাকবেন। না, তবে একটা এটাও তো ঠিক যে উনি যদি ব্যক্তিগতভাবে এটি কোথাও বলতেন, সেটি একটা ব্যাপার, একটা বড় কর্মসূচি, সেখানে তো লোকজনও ছিলেন, এবং একটি কর্মসূচি তিনি যেটার জন্য ধরা যেতে পারে সেটা হচ্ছে তিনি বলেছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো এটা জয় বাংলা আওয়ামী লীগের ব্র্যান্ডেড স্লোগান, জয় বাংলার জন্য তাকে ধরা যেতে পারে, জয় বঙ্গবন্ধুর জন্য ধরা যেতে পারে।
ব্যারিস্টার শাহরিয়ার কবির, অনেকে বলেন যে বাংলাদেশে বা যে কোনো জায়গাতে আসলে ধর্মভিত্তিক যদি কোনো ধরনের অসহিষ্ণু পরিস্থিতি তৈরি হয় তাহলে তার বেনিফিটটা সবসময় ধর্মভিত্তিক দলগুলোই পায়, এবং বাংলাদেশেও আসলে যদি হিন্দু মুসলিম বা এ ধরনের কোনো একটা বিভেদ তৈরি করা যায় তাহলে সেটার সুবিধাটা জামাত বা ধর্মভিত্তিক দল যারা আছেন তারা পাবেন, এটি অনেকে মনে করেন। আপনিও কি মনে করেন যে এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে একদিকে একটা সরকার খুবই কম সময় তাদের, এবং যে পরিস্থিতির মধ্য থেকে এই সরকার এসছে এবং তাদের ঘাড়ে আসলে যতগুলো দায়িত্ব এবং বোঝা আছে সেগুলো সামলানোর মধ্যে যদি এক ধরনের ধর্মীয় উস্কানি তৈরি করা যায় বা অস্থিরতা তৈরি করা যায়, সেটার সুফল আসলে তৃতীয় পক্ষ কেউ নিয়ে যেতে পারে, এমন কোনো কিছু? দেখেন, আগের কথা তো শেষ করতে পারিনি, ওই সময় একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাগুলি এই নাটকগুলো করতেছে বলেই আমাদের এই কথা বারবার বলতে হচ্ছে অনিবার্য বিপ্লব। কেন? উনি একদিন দিকে বলে ভারতের সাথে সম্পর্ক চাই, যে ভারত এই জাতিকে অপমান করতেছে, ভারত যে জাতি হিসাবে বাংলাদেশকে অপমান করতেছে। ওনার সাথে এয়ারপোর্টে সমস্ত লোক গেলেন, ডেলিগেশনের সবাইকে যেতে দিলেন, ওনাকে বসায় রেখে তারপর প্রশ্ন জিজ্ঞাসা করে তারপর বললেন আপনি যান। তখন উনি আর ভিতরে ঢুকলেন না, উনি 2 ঘন্টার পর ফিরে আসলেন। ঘন্টাটা দেখেন 2 ঘন্টা। আমি আপনাকে বলি, আমিও নিউ ইয়র্কে গেছি, আমাকে ইমিগ্রেশন, আমার ওয়াইফ, আমি আমার বাচ্চাদেরকে ইমিগ্রেশনে প্রায় 1.5 ঘন্টা লেগে দিছে। তারপর আমাকে কি করছে, যাচ্ছে এখন আপনি সিল দিছে। সেটা তো যে কোনো ইমিগ্রেশন আপনাকে দাঁড় করায় রেখে কথা বলতেই পারে, জিজ্ঞাসা করতেই পারে। আপনি যদি এটা ভাবেন যে না, তার ব্যাড ইন্টেনশন, এবং আপনি গেছেন কিন্তু প্রাইভেট পাসপোর্টে, আপনি কিন্তু গভর্নমেন্ট পাসপোর্টে যান, তাহলে আর আপনার তো ডিও লেটার দেওয়াই আছে। তা আপনি যদি ভাবেন যে ইন্ডিয়া ইন্টেনশনালি এটা করছে বাংলাদেশের সাথে, তাহলে আপনার এসেই বলা উচিত কি ছিল যে বাংলাদেশের উচিত ইন্ডিয়ার সাথে কি করা, যত ধরনের এই অসম বাণিজ্য আছে এই বাণিজ্য চুক্তিগুলো বাতিল করা। আপনি তা বলতেছেন, আপনি আবার কি বলতেছেন, আমাকে যদি আবার যেতে দেওয়া হয় আমি আবার যাব। প্রশ্ন হচ্ছে যে আমরা কেন বুঝতেছি না, এবং আমি ঠাকুর ভাইয়ের মাধ্যমে বিএনপির ভাইদেরকে বলি, আমরা তারেক জিয়াকে বাঁচাতে চাই, তারেক জিয়ার সরকারকে বাঁচাতে চাই, এদেশের মানুষ বাঁচাতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেভাবে অপরিপক্ক অবস্থায় সেদিন যদি হত্যায় ইন্ডিয়া না করতো তাহলে আমাদের দেশটা অনেকখানি স্টেবল হতো, অনেক দূরে যেত হয়তো। কিন্তু আজকে একই নাটকের পুনরাবৃত্তি হচ্ছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রী উচিত তার আশপাশে যে ভারতের এজেন্টগুলো আছে, গুলো আছে, তাদেরকে সরিয়ে দেওয়া। এবং আমার মনে হয় যে আপনি যখন এই চীন সফরের কথা তার দেখতেছেন, যে বেগম খালেদা জিয়া যখন আগে বিদেশ সফর যখনই গেছে ইন্ডিয়ার বাইরে, তখনই তারা এই নাটক করছে। যখনই ফারাক্কার বিষয় নিয়ে সেই ইউএনএতে তুলছিলেন, তারপরে ইন্ডিয়া পুশিনের মাধ্যমে পুরা আপনার বর্ডারে যাতা ব্যবস্থা করে ফেলে দিছে। আপনি বিডিআর একমাত্র চোখে চোখ রেখে কথা বলছে বেগম খালেদা জিয়ার সময় রৌমারিতে। তার জন্য কি হলো, আমার পুরা আর্মিকে শেষ করে দেওয়া হলো কবে, 2009 সালে ফেব্রুয়ারি মাসে। তার মানে ইন্ডিয়া আপনার দেশে ভিতরে একটা সার্বভৌম দেশ যদি আমি হই, যারা কানে তালা দিয়ে নেয় তারা শোনেন, আপনারা যা দাবি করেন বাংলাদেশ যদি স্বাধীন সার্বভৌম হয় তাহলে এই দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সে কেন আপনি এই লোকগুলোকে নামা দেন? কেন যখনই আমরা নিজের পায়ে নিজের সার্বভৌম পলিসি নিতে চাই, তখন এই যে আপনি বললেন এই মহিলা তো আওয়ামী লীগের পদধারী, এই মহিলা আওয়ামী লীগের একদম ডেজিগনেটেড। সেকেন্ডলি, এই মহিলা তো হঠাৎ করে কথা বলে না, তাকে কে কিভাবে কথা বলায়? হাদিকে জঙ্গি বলার মতো সাহস পায় সেই মহিলাকে কেন আপনি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করলেন না? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি এত বই পড়তে ব্যস্ত? উনি তো পড়েন, ধন্যবাদ তাকে পড়াশোনার জন্য। কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব তো চলে যাচ্ছে এই সনাতনী নামে, আপনি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না কেন? কি আপনিও কি ভারতের কাছে দস্তখত দিচ্ছেন নাকি? আজকে আপনার রংপুর বিভাগ কিনে নেওয়ার কথা বলতেছে লুজিয়ানার মতো, আপনি স্টেটমেন্ট দিয়ে কেন ত্রিবেদীকে এখান থেকে সরাতে নিলেন না কেন? ত্রিবেদী আসছে এখনো রাষ্ট্রপতির কাছে, কিন্তু সে যে তার জমা দেয়নি। আপনি ত্রিবেদীকে রিটার্ন করেন, তোমার মতো লোক আমার দেশে চাই না। এবং আরো একটা জিনিস দেখেন, ত্রিবেদীকে জেনারেলি ভাই ভালো জানে, হাই কমিশনার পোস্ট কি জানেন? ডিপটি কমিশনার পোস্ট। ডিপটি কমিশনার কি জয়েন্ট সেক্রেটারিরও নিচে। এখানে আপনি একজন মন্ত্রী, যাকে অনেকে বলে তাকে নাকি রাষ্ট্রপতি বানানোর বিজেপির চিন্তা ছিল, সেই লোককে এখানে পাঠাইছেন। সে আবার কি প্লেনে আসেনি, কিন্তু সড়ক পথে এসছেন। সড়ক পথে আবার না, এখানেও কথা আছে, বেনাপোল দেশে ঢুকছে কি আকাশ বাতাস এক করার জন্য। আমিও বলতেছি
মিজোরামের ভাইরা, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের যেমন আকাশ আছে, মিজোরাম আপনাদেরও আকাশ আছে। আপনারা একটা স্বাধীন দেশ জোর করে ইন্ডিয়া ধরে নিচ্ছেন, আপনারা আপনাদের স্বাধীনতা ঘোষণা করেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাবো। নাগাল্যান্ডের ভাইরা স্বাধীনতা ঘোষণা করেন, আমরা আপনাকে কি জানাবো? স্বাগত জানাবো, স্বীকৃতি দিব। আপনারা কেন 120 কোটি লোক, মানে ভারতে 120 কোটি লোক না, ভারতের অর্ধেক হচ্ছে দখল করা, ভারতের অর্ধেক হচ্ছে দখল করা নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ। আজকে এই যে সনাতনীর কথা বলে, কোথায় সনাতনী? তো দলিত শ্রেণীর কথা বলে না, যে বামনরা এখনো ইন্ডিয়াতে কি তাদের ছায়া পড়লে, ঠাকুর ভাই রং হয়ে আপনি কারেক্ট করে দেবেন, ছায়া পড়লে বলে যে আমাদেরকে আবার গোসল করতে হবে। সে দেশ কোন সাম্প্রদায়িক হতে পারে? এদেশে কোন দিন কোন হিন্দু, কোন মুসলমান বলছে যে হিন্দুর সাথে হ্যান্ডশেক করছি আমার আর নামাজ হবে না? আপনারা সেই দেশের কথা বলেন, আপনারা দলিতের কথা বলেন, আপনাদেরকে এত ব্যবসা বাণিজ্য সব করেন, একটা টাকা এই দেশে রাখেন না। কই, আমরা তো বলি না যে আপনারা এই দেশ ছেড়ে চলে যান। আপনাদের কিভাবে সাহস হয় বলার, একটা 91% মুসলমান দেশের যে পলাশবাড়ি থেকে আপনারা চলে যায়, এটা বলার কিভাবে সাহস হয়? তারপর সেই লোকগুলোকে আপনি অ্যারেস্ট করেন না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি? আপনি দেশ বিগিলে দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এরপরে আর কি দেখবেন? দেখি না বেটা কি করে, আমার সার্বভৌমত্ব নিয়ে যাবেন, তা হবে না, তা হবে না। এবং গতকালকে আপনারা হয়তো দেখছেন কুশপত্রিকা দাহ, এই গত 17-18 বছরে যে ভারতের এই দেশের মানুষের, সাধারণ মানুষ চলে এসছে, তাদের কি আক্ষেপ, কি থেকে ওই কুশপত্রিকা দাহ করছে। এদেশের মানুষ কোনদিন ভারতের আধিপত্য মেনে নিবে না। এই যে আপনি বললেন মাইনরিটি ধর্মভিত্তিক, ধর্মভিত্তিক না ভাই। আপনি একটা জিনিস, বিএনপি জামাত দুটার কি, জামাত ইসলামের দুইটাকে তো রাইটিস্ট বলে, বিএনপি কি রাইটিস্ট না বলে লেফটিস্ট বলে? কি বলতেছে ভারত যে রাইট উইং এর উত্থান, বিএনপি ক্ষমতায়, তাহলে বিএনপিকে কে তারা ইন্ডিকেট করতেছে। তাহলে আপনি রাইট বলতেছেন, মুসলমানকে আবার আপনি রাইট বানাইছেন। আরে ভাই, আমরা রাইট, আমরা ওই ডান রাইট না, আমরা সবসময় রাইট, সঠিক পথে আমরা আছি। জি, আমরা একদম শেষ দিকে ব্যারিস্টার সাহেবের 2 মিনিট করে সময় নিব। শেষ যে ইস্যুটা ছিল যে পুলিশের পক্ষ থেকে বিশেষ করে একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে যে 23 জুন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এবং সেটাকে ঘিরে তারা বিভিন্ন ছক করছে, বিভিন্ন গণমাধ্যমে সে বিষয়ে কথা হচ্ছে যে ইন্ডিয়াতে বসে যে পরিকল্পনা হচ্ছে, এবং বেশ কিছু মিছিল আমরা দেখেছি, রাজধানীর বুকে ককটেল ফাটিয়ে মিছিল করেছে। অনেকে বলেন যে বিএনপি সরকারে থাকা অবস্থায়, রাজনৈতিক দল বিএনপি এবং সরকার হিসেবে বিএনপি, তাদের ছত্রছায়া না পেলে আসলে আওয়ামী লীগ এত বেশি মাঠে আসতে পারে না, এই অভিযোগ এবং সামগ্রিকভাবে এই যে উত্তাপটা ছড়ানো হচ্ছে, সেখানে কি আসলে বিএনপি কোনোভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে যে এর ফলাফলটা আসলে, বা আওয়ামী লীগ গেলে জামাত একটু চাপে পড়বে, এরকম কোনো চিন্তা থেকে? তো উল্টা বললেন, যত জায়গায় গ্রামে গঞ্জে আওয়ামী লীগকে প্রতিরোধ করছে সেটা বিএনপির ছেলেরা, কর্মীরা প্রতিরোধ করছে। এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ যদি কোনোভাবে আসতে চায়, আওয়ামী লীগকে কথাটা বলতে হবে যে আমরা গণহত্যার যে দায়, এটা আওয়ামী লীগের না, এটা হাসিনার গভর্নমেন্টের দায়। বলুক, আওয়ামী লীগের কে বলবে? আওয়ামী লীগের আইবি বলবে না সাবির হোসেন চৌধুরী এরা বলবে? বলুক, বাইরে এসে বলুক যে আমরা এই গণহত্যার দায় আমরা নিব না, আমাদের 3 পুরুষের রাজনৈতিক দল আওয়ামী লীগ, হাসিনার এই টোটালটা হাসিনার গভর্নমেন্টের দায়। বলুক যে আওয়ামী লীগের যারা পাড়া মহল্লায় আমরা হরতাল দিলেই যে বসে থাকতো চেয়ার পেতে, এই 100-150, এইগুলো বাদ দিয়ে, এই যে হাসিনার গুন্ডা যারা, এদেরকে বাদ দিয়ে আমরা আওয়ামী লীগ করতে চাই, হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ করতে চাই, হাসিনার শেখের গোষ্ঠী পুরাটা বাদ দিয়ে আমরা আওয়ামী লীগ করতে চাই। বলুক, তখন বাংলাদেশের মানুষ বিবেচনা করবে যে এদেরকে আদৌ আওয়ামী লীগ করতে দেওয়া যায় কিনা, এবং বাংলাদেশের মানুষ তখন বিবেচনা করবে তখন যে আওয়ামী লীগ আসলেই কি হাসিনার হত্যাকাণ্ডের সাথে, গণহত্যার সাথে জড়িত কি না, এটা দলীয় সিদ্ধান্ত ছিল কিনা। আওয়ামী লীগের যেহেতু আমরা শেষ করছি, আওয়ামী লীগের যেহেতু বিচার হচ্ছে কোর্টে, এই কোর্ট তখন এই বিষয়গুলো বিবেচনা করবে। তবে তার আগ পর্যন্ত হাসিনার নামে, শেখের গোষ্ঠীর নামে কোনো আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ করতে দিবে না। জি, শেয়ার করবে শেষ 1 মিনিট যে মোশাররফ আহমেদ ঠাকুর বলছিলেন যে বিএনপি প্রতিরোধ করছে, তাহলে আসলে প্রশ্ন দিচ্ছে কে? বাকি তো থাকলো বিরোধী দল হিসেবে জামাত এবং 11 দল। আপনার উত্তর দিয়ে দিই, নোয়াখালীতে বিএনপি নাম ছিল প্রতিরোধ করতে, সে ছাত্রলীগ আক্রমণ করে, তখন কিন্তু জামাতে ইসলাম যেই বিএনপিকে রক্ষা করছে। সো একটা একদম এক্সাম্পল দিয়ে দেয়। দ্বিতীয় কথা, ভাই যেটা ভালো আর খারাপ আওয়ামী লীগ বলছে, আওয়ামী লীগ খারাপ, মুজিববাদ কোনদিন ভালো হতে পারে না।
আদর্শ যখন খারাপ হয় সেখানে হাসিনা কোনো ফ্যাক্টর না। মুজিববাদ ইটসেলফ খারাপ। আর শহীদ জিয়াউর রহমানকে যারা হত্যা করছে, যে মুজিববাদ, সে মুজিববাদকে আপনি কোনোভাবেই প্রাসঙ্গিক করতে পারেন না। আর আরেকটা বলি, 23শে জুন এটা জুজুর ভয়, নামেন না ভাই। সরকার যদি শেল্টার না দেয়, এই যেমন এই মেয়েটার কথা বললাম, এই মেয়েটাকে যদি 24 ঘন্টা পার হয়ে গেল, সরকার কেন এই মেয়েটাকে এবং ওই ছেলেটাকে অ্যারেস্ট করলো না? সেজন্য বলতে, সরকার যদি শেল্টার না দেয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ নামার কোনো সুযোগ নাই। আর সরকার যদি শেল্টার দেয় তাহলে অনিবার্য বিপ্লব। সরকার যদি শেল্টার দেয়, এটা হবে সরকার সবচেয়ে বড় ভুল এবং তার জন্য হবে অনিবার্য বিপ্লব।